এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত মানুষ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে 12-13 তারিখের ঘটনায় হয়তো বা প্রত্যক্ষভাবে যাদের বাড়ি পড়েছে তো নষ্ট হয়েছে, কিন্তু হয়নি কত এক সপ্তাহের উপর ধরে সেখানে ব্যবসা পত্র সবটা বন্ধ। পরোক্ষভাবে তারাও ক্ষতিগ্রস্ত, ফসল ইত্যাদি চাষবাস করা যাচ্ছে না। তো সবাই আশা করেন রাজ্যের যারা সামাজিক ক্ষেত্রেতে, রাজনৈতিক ক্ষেত্রেতে বা কোনো এনজিও এই সময়েতে তাদের পাশে গিয়ে দাঁড়ান। আমাদের রাজ্যে অতীতেও এরকম ঘটনা ঘটলে পরে তা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ মনে করেন, তারা তাদের পাশে মানুষ দাঁড়িয়েছেন মনে করেন, তারা সাহস পান। আমরা ত্রিপুরাজ্যের বিরোধী রাজনৈতিক দলের লোকরা, বিশেষ করে আমাদের পার্টির তরফ থেকে স্থানীয়ভাবে প্রথম দিন থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। প্রশাসনের কাছে জনগণের বক্তব্য নিয়ে গেছি এবং আমাদের মতো করে সাধ্য অনুসারে যতটুকু রিলিফ দেওয়া যায় পাশে দাঁড়ানো যে আমরা চেষ্টা করেছি। বাইরে থেকেও যাতে আমরা যাই, আমাদের সেখানকার মানুষ, আমাদের পার্টির সমর্থকরা, অন্যরাও মনে করেছেন, কিন্তু আমরা যখন যেতে চেয়েছি প্রশাসন বলেছে আমরা এখানে একটু এই যে ক্ষত হয়েছে মেরামত করি, তারপর আপনারা আসুন। 12 তারিখ যেদিন দুর্ঘটনা ঘটে দুপুরে খবর পাই আমি, সেদিন আমি ধলাই জেলাতে একটা এই মনোনয়নপত্র জমার জন্য আমি ছিলাম সালেমা এবং দুর্গাচমনি ব্লক। সেখানেও অন্য পরিস্থিতি জানেন, আমি ওই কথাটা এখানে আনছি না, কিন্তু ওই অবস্থাতেও আমি ডিএম এর সাথে বারবার কথা বলছিলাম যে আপনারা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৈরি হন। এবং সেদিন রাত 12টা-1টা অবধি আমরা জেগে থেকে ডিজির সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি, আমাদের পলিট ব্যুরোর মাননীয় সদস্য কমরেড মানিক সরকার, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। অর্থাৎ আমাদের মোরাল সাপোর্ট, আমাদের একটা টেলিফোন মানে আমাদের একটা মোরাল সাপোর্ট যে আপনারা ব্যবস্থা নিন যাতে আর এটা বেশি দূর না করায়। এবং তার প্রতিদিন আমরা খবর নিচ্ছি। তারপর গত 18 তারিখে ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াহিদ, তার সাথে আমি কথা বলি যে মোটামুটি আপনারা একটা সামাল দিয়েছেন, যদিও ক্ষত তো এখনো শুকায়নি। আমি যেতে চাই আমাদের আরো 2-1 জন বিধায়ককে নিয়ে, এবং তাকে বলি 20 তারিখে আমরা যাব। ডিএম সাহেব খুব বিনয়ের সাথে আমাকে বলেন, স্যার আর 2টা দিন পরে আসুন। এখন নতুন আইনে 144 ধারা 163 ধারা হয়েছে, 163 ধারা চালু আছে, কাজেই এখন না আসলে ভালো। আমি সেদিনই বলে রেখেছিলাম ঠিক আছে, তাহলে 20 তারিখ যাক, 21 তারিখ যাক, আমি 22 তারিখ মানে আজকে সে তারিখ যেতে পারি। একটা ওনাকে সেদিনই আমি হুঁশ দিই। যথারীতি গতকাল আমি তাকে ফোন করি সকাল 11টা নাগাদ, যে আমি তো আপনাকে বলেছিলাম 18 তারিখে 22 তারিখ যাব, আপনিও বলেছিলেন এরকম 2 দিন অপেক্ষা করার জন্য।
আগামীকাল আমি যেতে চাই, যেতে পারবো কিনা। ডিএম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ স্যার আসুন। মোটামুটি ভাবে হয়েছে। যথারীতি আমার যে পজিশন আছে সেই পজিশন থেকে কোথাও মুভমেন্ট করতে গেলে পরে সিকিউরিটির জন্য বিধানসভার অধ্যক্ষ, সচিব থেকে শুরু করে চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীর অফিস, ডিজির অফিস, এসপি সিকিউরিটি, এসপি এসবি এবং জেলা এসপি, জেলা শাসক, স্থানীয় যে থানা এলাকা যাব সে থানার ওসি, সবার কাছে মেসেজ পাঠাতে হয় অ্যাজ পার প্রটোকল। গতকাল 12টা সাড়ে 12টার মধ্যেই সর্বত্র জানিয়ে দেওয়া হয়েছে, কেননা ডিএমই বলেছেন আপনি আসতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এই টিম আমরা ঠিক করে আজকে সকাল 7:30 ঘটিকায় আমরা এখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আমার যথারীতি আমার দুটো এসকর্ট তারাও রিপোর্ট করেছেন যাওয়ার জন্য। বাড়ি থেকে যাত্রা শুরু করব, হঠাৎ একটা ফোন আসে আমার এসকর্টের কমান্ডারের কাছে। এসপি সিকিউরিটি নাকি বলছেন ডিএম এর পারমিশন ছাড়া যেন এখানে সিকিউরিটিরা যাতে না মুভ না করে, অর্থাৎ আমাকে কিছু বলছেন না, আমার এসকর্টকে বলছেন। আমি তো বললাম এটা মিসকমিউনিকেশন হতে পারে, ডিএম এর সাথে কথা বলেই তো প্রোগ্রাম করেছি, এবং ডিএম নিজে গতকাল রাত 9টা নাগাদ আমাকে ফোন করে আবার তিনি জেনে নিয়েছেন স্যার আপনি কোন পথ দিয়ে আসবেন, গন্ডাছড়া দিয়ে, এই আমবাসা দিয়ে আসবেন না অমরপুর দিয়ে আসবেন। আমি বললাম আমি আমবাসা হয়ে যাব, প্রথম জগবন্ধু পাড়াতে থামবো, সেখানে পরমেশ্বর রিয়াং তার বাবা মারা থাকেন, তাদের গিয়ে একটু সান্ত্বনা দেব, সেখান থেকে গন্ডাছড়া যাব। ডিএম তখন আমাকে অনুরোধ করেন স্যার বেশিক্ষণ থাকবেন না, আপনি 12টা সাড়ে 12টার মধ্যে যাতে আপনার প্রোগ্রাম শেষ হয়। হ্যাঁ ঠিক আছে, এবং আপনারাই আপনার প্রশাসনকে বলে দিন সেখানে এসডিএম বা এসডিপিও কে, তারাই গাইড করুক। জেলা প্রশাসনের তরফ থেকে তারপর থেকে, অর্থাৎ আজকে এই সকাল অবধি যখন আমি এখান থেকে স্টার্ট করি, কোনো খবর নেই, এসপির তরফ থেকে কোনো খবর নেই, এসকর্ট যাবে না, যেহেতু এখান থেকে এসপি সিকিউরিটি না করে দিয়েছে। তুমি বলো ঠিক আছে, তুমি না যদি যাও, যেহেতু এসপির অর্ডারে তোমাকে যেতে হয়, আমরা যাব। আমরা রওনা হই এবং আমবাসা পৌঁছার আগে তারপরও আমি নিজে থেকেই, তখনও এসপি ধলাই বা এসপি ধলাই জেলা শাসক থেকে কোনো ফোন আমার কাছে আসেনি স্যার আপনি আসবেন না, নতুন সিচুয়েশন হয়েছে। আমি নিজেই ফোন করি জেলা শাসককে, কি হলো? জেলা শাসক দেখলাম একটু ইতস্তত, গতকাল কি কোনো নতুন ধরনের ঘটনা হয়েছে? না। আপনি কি নতুন কোনো অর্ডার করেছেন? না। কেন তাহলে আমার সিকিউরিটি এরা আসলো না, আগরতলা থেকে বারণ করলো? কেউ কি আগরতলা থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে? না। উনি বলছেন তো আমি তো জানি না স্যার কি হয়েছে। স্যার পুলিশের পক্ষ থেকে হয়তো কিছু হতে পারে। আমি বললাম ইউ আর দি কালেক্টর, হ্যাঁ, এসপি বা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে, কিন্তু কোনো মহকুমাতে বা কোনো জেলাতে সেখানে সেকশন 163 যেটা 144 ছিল, বা যদি কারফিউ জারি করা হয়, এটা এসপি নিজে করে না, এটা করে ডিএম। ইউ আর দি কাস্টোডিয়ান অফ দি ল অ্যান্ড অর্ডার।
এসপি আপনাকে রিপোর্ট করবে, আপনি আপনি করলেন না, কিন্তু পুলিশ আমাকে না যেতে মানা করছে এখান থেকে। এটা কোন ধরনের রাজত্ব? স্যার বোঝা গেল উনি কোনো চাপে আছেন। তারপর আমাকে বলছেন স্যার আমি একটু কথা বলিনি। তো ডিএম কার সাথে কথা বলতে হবে স্যার? আমি এরপরে আবার ফোন করে বলছেন স্যার এসপি কে বলেছি স্যার আপনার সাথে কথা বলতে। অর্থাৎ তিনি সরাসরি, স্বাভাবিক, কারণ ডিএম তিনি এই চক্রান্তের সাথে যুক্ত না, তিনি প্রেশারাইজড। এসপি সাহেব ফোন করলেন, স্যার আপনি ফিরে যান। কেন ফিরে যাব? কি কারণে? 163 আছে। 163 কি বলে? 4 জনের বেশি অ্যাসেম্বল হতে পারবে না। ঠিক আছে, আমরা 6 জন, আমরা স্প্লিট হয়ে যাব, আপনার আইন যদি না ভাঙে। আর আমরা তো এমন কোনো এলিমেন্ট নই সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেব, দাঙ্গা লাগিয়ে দেব। তারপরে বলছেন আমাকে স্যার আপনাকে তাহলে অর্ডার আনতে হবে। কার থেকে অর্ডার আনবো? আমি শুধু জনপ্রতিনিধি না, আমি বিধানসভার এলওপি হিসেবে দাবি করছি না, আমি সাধারণ নাগরিক হিসাবে এটা আমার ফান্ডামেন্টাল রাইট। আমি যদি সেখানে আনলফুল গ্যাদারিং না করি, আপনি 163 ধারা যদি না ভাঙি, আপনি আমাকে আটকাতে পারেন না। এসপি সাহেবও কি করবেন? তিনি বলছেন স্যার আমাকে 5টা মিনিট সময় আমি কথা বলি। তিনি কথা বলছেন, কে হতে পারে সেই যার সাথে কথা বলছেন? ত্রিপুরা রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভ, আজকে যাই কর্তা ব্যক্তিরা সরকার চালাচ্ছেন, আর হলো তাদের ত্রিপুরা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের আরক্ষা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক মানে ডাইরেক্টর জেনারেল অফ ত্রিপুরা পুলিশ, তারা আমাকে নাম বলেননি কার সাথে কথা বলছেন, কিন্তু বক্তব্য পরিষ্কার, না ঢুকতে দেওয়া যাবে না। উইদাউট এসকর্ট আমি চলে গেলাম। আমরা গিয়ে দেখি দাঙ্গাবাড়ি, অর্থাৎ আমবাসা মহকুমা পেরিয়ে গন্ডাছড়া মহকুমা ঢোকার যে বর্ডারে, এটাকে দাঙ্গাবাড়ি বলে জায়গাটার নাম, জগবন্ধু পাড়ার আগে বিশাল পুলিশ বাহিনী, ত্রিপুরা পুলিশ, সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, একদম রাস্তা ব্লক করে বন্দুক উঁচিয়ে, লাঠি উঁচিয়ে, লোহার ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম হোয়াট হ্যাপেন? আমরা কি কোনো নিষিদ্ধ ব্যক্তিত্ব? আমরা কি কোনো নিষিদ্ধ সংগঠনের লোক, না নিষিদ্ধ কোনো ব্যক্তি? বলে স্যার আমাদের নিষেধ আছে। হোয়াট নিষেধ? এরপর একজন অফিসার গিয়ে দেখালেন আমাকে একটা কাগজ, দেখালাম 163। 163 পড়ুন আপনি, আপনি পরে শোনান। 163 তে কি আপনাকে আমাকে আটকাতে পারেন? আপনি আমাকে আটকাতে পারেন না। আমাকে প্রহিবিট, আমাকে বলতে পারেন যে না আমি সেখানে গিয়ে একজন গ্যাদারিং করি, আমি করব না। এবং তাদেরকে আমি বললাম, ডিএম কেও বলেছি, এসপি কেও বলেছি, ঠিক আছে আপনাদের উপরে চাপ আছে বা এরকম কিছু আনটুয়ার্ডস হলে পরে আপনাদের উপরে চাপ পড়বে, আপনারা যাতে অসুবিধা না পড়েন আপনাদেরকে আমি সহযোগিতা করব। আমি গিয়ে শুধু ডাকবাংলা থেকে বসবো, আমরা আমাদের ডাকবাংলা থেকে বসে যদি কেউ আসে কথা বলবো, না আসলে কথা না বলবো, আমরা চলে আসবো। যেহেতু এই রাজ্য সরকার অপদার্থ রাজ্য সরকার, তার ডিজি
এই যে পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যের নাগরিকরা তার প্রার্থীপত্র জমা দেওয়ার জন্য যিনি নিরাপত্তা দিতে পারেন না, তার পুলিশরা কাঠপুতুলের উপর দাঁড়িয়ে থাকে, প্রার্থীরা মার খায়। আজকে মনোনয়নপত্র উইথড্রল করার শেষ দিন, গত 2-3 দিন দুপুরে সারা রাত ধরে দলে দলে গিয়ে প্রার্থীদের উপরে হামলা করে, বাড়ি পোড়ায়, মারধর করে। এই সরকারের পুলিশ, এই ডিজির পুলিশ কোনো ভূমিকা নিতে পারে না। আর সেই পুলিশ সেই ডিজিকে দিয়ে অন্যায়ভাবে একটা স্বাধীন দেশের নাগরিকদের তার রাজ্যে এবং সেই রাজ্যের বিধানসভার যারা সদস্য, 4 জন সদস্য একসাথে আমরা আমাদের পথ আটকায়। এই রাজ্যে আর কোন গণতন্ত্র আছে? সংবিধান আছে? নাগরিকদের অধিকারও বলুণ্ঠিত এবং জনপ্রতিনিধিদের অধিকারও বলুণ্ঠিত। ত্রিপুরাজ্যের সরকার, ডাক্তার মানিক সাহা, তার প্রশাসন, তার ডিজি মনে করে আমরা যা ইচ্ছা করব এটাই আইন, আমরা যা বলবো সেটাই আইন। একটা অরাজকতা, বর্বরতা, সংবিধানের উপর বলাৎকার, আমাদের নাগরিক অধিকার, মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ এইভাবে সেখানে ঘটছে। এবং দুর্ভাগ্যে যদি তাই হয়, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। 18 তারিখ ডিএমকে বলেছি, তিনি না যাওয়ার জন্য বলেছেন 20 তারিখ, আমরা যাইনি। গতকাল ডিএম এর সাথে কথা বলেছি, ডিএম বলেছেন স্যার ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি ডিএম বা সেই জেলার এসপির তরফ থেকে যদি এই প্রতিবন্ধকতা তৈরি করা হতো, তারাই আমাকে ফোন করে জানাতেন, স্যার আপনি ঠিক আছে, গতকাল কথা হয়েছে, আপনি আসবেন। তারা কিন্তু জানাননি। সমস্ত কনস্পিরেসি হয়েছে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তি কয়েকজন মিলে। এ রাজ্যে গণতন্ত্রের কি চেহারা, কি হাল! আগামী দিন যদি আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের যদি এইভাবে তারা দিন দুপুরে আমাদের মুভমেন্টকে, স্বাধীনভাবে চলাফেরাকে তারা আটকাতে পারে, তাহলে সাধারণ পাবলিক তাদের কাছে কি হতে পারে? আগামী দিন এই প্রশাসনের হাতে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার কিভাবে আরো লাঞ্ছিত হতে পারে, আজকে তারই ইঙ্গিত দিল। আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণের কাছে, কেন সরকারের কাছে আপিল করার, দাবি করার, এটা গণতান্ত্রিক সরকারই না, এরা সংবিধানের ভাষা বুঝেই না, এরা সংবিধানকে সম্মান করেই না। ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের কাছে আমরা আবেদন করব, দেখুন এদের চেহারা। গন্ডাছড়া মানুষ বিপন্ন, সে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু আমরা প্রবোধ দেব, সান্ত্বনা দেব, শান্তি সম্প্রীতির জন্য দূর সম্প্রদায়কে একসাথে থাকার জন্য বলবো, যেন এটা যাতে না বলি, তা চাই, এরা এটাও করতে চায় না। কেননা এদের যে ব্যর্থতা, এই যে গন্ডাছড়া ঘটনাটা হলো, কেন হলো? আনন্দ মেলা। সেই গন্ডাছড়াতে যেখানে 2 দিনের সন্তান বিক্রি হয়, ওই বনের সবজি বিক্রি করে অনেক উপজাতি মা বোনদের পেট চালাতে হয়, বেকাররা কাজ পায় না, সেখানে 1 মাসের উপরে আনন্দ মেলা চলছে। এবং সেই আনন্দ মেলাতে ওপেনলি জুয়া খেলা, ওই জান্নামুন্ডি থেকে শুরু করে সব ওপেনলি সেখানে ড্রাগ বিক্রি, তার কমিশন পায় সেখানকার পুলিশের একাংশ, প্রশাসনের একাংশ, আর শাসক দলের হুমরা চুমরারা।
তাদের কারণেই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু হলো, আর এতগুলো বাড়িঘর পুড়ল, সম্পত্তি নষ্ট হলো। কাজে এগুলো যাতে আরো উদ্ঘাটিত না হয়, এই জন্য আমাদের আটকালো। কাজে তার বিরুদ্ধে এই রাজ্যের মানুষ তারা জাগ্রত হন, তাদের আওয়াজ তুলুন। আপনাদের মাধ্যমে সে আবেদন আমরা জানাই। যে শাসক দল বলছে আমরা কিছু কিছু মন্ত্রী, কিছু বিধায়ক আমার বিধানসভা কেন্দ্রে, আমার এলাকাতে 100% ত্রিস্তর পঞ্চায়েতে আমরা বিজয় লাভ করেছি, ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুলের জয় জয়কার। কিসের জয় জয়কার? দিন দুপুরে ডাকাতি করে এই ডিজির পুলিশের সহযোগিতায় এরা প্রায় 3/2 সিট জবরদখল করেছে। বাকি 3/1 সিট, যেটা মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন ছিল, গত 3 দিন 3 রাত এই 3টা অবধি বাড়ি পুড়েছে, মাথা ফাটিয়েছে, দোকান লুট করেছে, আরো নানাভাবে তারা করেছে। এইভাবে আরো বেশ কিছু, সব তথ্য এখনো আসেনি, তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছে। কিসের গণতন্ত্র? কিসের জয়? এটা গণতন্ত্রের হত্যা। যে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করা আজকে বিজেপি দল ত্রিপুরাজ্যে, যে নরেন্দ্র মোদীর এই যে হিন্দু রাষ্ট্র, এই হিন্দু রাষ্ট্রের নমুনা ত্রিপুরাজ্য। গত লোকসভা নির্বাচনে এই দেশের জনগণের হাতে এই শিক্ষা পেয়েও 400 পার বলে 272 না পেয়ে যারা এখনো সে শিক্ষা নেয়নি। কারণ আরএসএস বিজেপি কখনো শিক্ষা নেয় না, এদের সে শিক্ষা নেওয়ার সেই শিক্ষাই নেই, সেই চেতনাই নেই। ত্রিপুরাতে করছে এগুলো, কিন্তু এগুলো বেশি দিন চলবে না। থ্যাংক ইউ। নমস্কার, খুলুম খাম। আমরা সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী এবং আমাদের সিপিআইএম বিধায়কদের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার জন্য এখানে আহ্বান করেছি সেটা হলো, আমাদের রাজ্যের সরকার, অর্থাৎ তার যে পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং তার অধীনে রাজ্য প্রশাসনের যে টপ ব্রাসেস, শীর্ষস্তর, ত্রিপুরাজ্যে তাদের জনবিরোধী কার্যকলাপ, এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা, রাজ্যের মানুষের যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটাকে সম্পূর্ণভাবে অবহেলা করা, এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে সারা ত্রিপুরাজ্যের মানুষ প্রতিদিন তা প্রত্যক্ষ করছেন। এই রাজ্যের মানুষ নাজেহাল হচ্ছেন। আজকে আমরা আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব, আমরা এখানে যারা আছি, কমরেড নরেশ জমাতিয়া, কমরেড সুধন দাস এবং আমাদের 3 জন বিধায়ক, কমরেড সুদীপ সরকার, রামু দাস এবং নয়ন সরকার, গন্ডাছড়াতে গত 12 তারিখ থেকে যে দুঃশাসনের শাসন চলছে, শাসক দলের নেতৃত্বে যে নৈরাজ্য সেখানে কায়েম হয়েছে, প্রশাসনের একটা অংশের যোগ সাজসে
মোরসি পাট্টায় আপনারা সকলেই জানেন, সেখানে একটা ঘটনায় একজন তরতাজা যুবক পরমেশ্বর রিয়াং তার অকাল মৃত্যু হয়েছে। হ্যাঁ, আনন্দ মেলায়। হ্যাঁ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে 12 তারিখ এবং 13 তারিখ দুদিন ধরে গন্ডাছড়া মহকুমাতে তাণ্ডবলীলা চলেছে। এতে শতাধিক পরিবারের জীবন জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তাদের বসত বাড়ি, দোকান ঘর, গাড়ি, মোটরসাইকেল, অটো, আরো নানা ধরনের দামি দামি জিনিস যেগুলোর উপরে তাদের জীবিকা নির্বাহ তারা করতেন। 12 তারিখ সারা রাত তাণ্ডব চলেছে, 13 তারিখও তারপর অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং সেখানে দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ, এটা বিঘ্নিত হয়েছে। একটা অবিশ্বাসের আবহাওয়া বিরাজ করেছে। যাই হোক, সারা রাজ্যের সৌবুদ্ধি সম্পন্ন মানুষের কাছাকাছি গিয়ে পৌঁছতে না পারলেও দূর থেকে হলেও নানাভাবে এই ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনা যাতে আর প্রলম্বিত না হয়, সারা রাজ্যের মানুষের তাদের ইচ্ছায় বা সহযোগিতায়, এবং অবশ্যই প্রশাসনের কোনো ভূমিকা নাই কথা বলবো না। ইনিশিয়ালি অবশ্যই তাদের ব্যর্থতার কারণে এটা হয়েছে, কিন্তু পরবর্তী সময়েতে তারা ভূমিকা নিয়েছেন। এটা আর বেশি দূর গড়ায়নি, কিন্তু শতাধিক পরিবার এই বৃষ্টি বাদলার দিনে শুধু সম্পত্তি নষ্ট হয়নি, তাদের বাড়িঘর ছেড়ে তাদের শরণার্থী জীবন সেখানে যাপন করতে হচ্ছে অত্যন্ত কষ্টের সাথে। তো 12 তারিখ ঘটনা স্বাভাবিকভাবেই এই রাজ্যের সমস্ত অংশের মানুষ, দল মত নির্বিশেষে যারা সৌবুদ্ধ সম্পন্ন মানুষ, শান্তিকামী মানুষ, তারা চান যাতে তার পুনরাবৃত্তি না হয়, এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা যাতে ক্ষতিপূরণ পান। যে মা এবং বাবার সন্তান খুইয়েছেন, তারা তাদের সাথে খুইয়েছেন, সন্তানদের ফেরত পাবেন না, কিন্তু তারাও যাতে এই মেয়ের ছেলেটাকে বড় করার জন্য বহু স্বপ্ন নিয়ে তৈরি করেছেন, তারাও যাতে মানবিকভাবে কম্পেনসেটেড হন, এটা চেয়েছেন। কংগ্রেস দলেরও একটা প্রতিনিধি দল, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে, তারাও যাচ্ছিলেন। তাদের সাথে আমাদের আজকে যাওয়া নিয়ে কোনো সম্পর্ক নেই। কাকতালীয়ভাবে তারাও ঠিক করেছেন, তারাও হয়তো বা ডিএম পারমিশন নিয়েছেন, তাদেরকেও বলেছেন ডিএম আসার জন্য। তো এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পর আমি যোগাযোগ করলাম সুদীপ বাবুর সাথে। বলছেন, আপনারা এখন কোথায়? বলছে, আমাদের তো আটকাচ্ছে কালাজারির এই পাদদেশে, গন্ডাছড়া ঢোকার মুখে। তো এটা কোন ধরনের? তুমি যারা শান্তি সম্প্রীতি তার আহ্বান জানানোর জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, প্রবোধ দেওয়ার জন্য যারা যাচ্ছেন, তাদেরকে আটকানোর জন্য তোমার প্রশাসন তৎপর। জেলা প্রশাসন এবং জেলা
আরক্ষা দপ্তর সেখান থেকে কোনো আপত্তি না থাকলেও আগরতলা থেকে আপত্তি হচ্ছে। এখান থেকে নির্দেশ দিয়ে বলছে তাদেরকেও আটকাও, তারাও যেতে পারেন। কোথায় যাচ্ছে? এই ডিজিপি ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলাকে কোথায় নিয়ে যাচ্ছে? যিনি পরপর 3টা নির্বাচন এটাকে কংগ্রেস দলের বিজেপি দলের লেজুর হয়ে এই প্রহসন করতে সাহায্য করেছেন, আজকে এখনো এই জাতীয় ঘটনাতেও ভূমিকা নিচ্ছেন। আমরা বলবো যে আমাদেরকে যেভাবে আটকিয়েছে, বিধায়ক হিসাবে আমাদের একটা প্রিভিলেজ আছে, দেখা যাক এই বিধানসভাতে তাদের বিরুদ্ধে আমরা প্রিভিলেজ পোষণ আমরা আনব। এইভাবে আমাদের যে রাইট এটাকে তারা কাটিল করতে পারে না। এই হলো যে ঘটনাগুলো। আমরা সমস্ত অংশের গণতান্ত্রিক অংশের মানুষ, শান্তিপ্রিয় অংশের মানুষ, বিজেপির মধ্যেও যারা ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতার পক্ষে, তাদেরকেও রুখে দাঁড়ানোর কথা বলবো, নতুবা একদিন তারাও রেহাই পাবে না, পাচ্ছে না। এই হলো ঘটনা। Leadership of this political executive in the state and the administration, very particularly the DG, their hand is totally that it has been bloodied. বাংলাতে যেটা বলা হয় রক্তাক্ত, it has become totally shaded by the bloods. So they are afraid. If any individual, any peace-loving people, any democratic voice, they raise their voices, the issues, that's why they are preventing us like this, undemocratically, by curtailing our fundamental rights. And they are committing crime against the law of the land by curtailing the rights of the individual and rights of the legislators. This is the sorry state of affairs. The government has already declared that they are providing compensation, and the district magistrate had earlier also, we have seen him claiming that things are almost normal over there. So do you think anything to hide there? Or This is the mockery. If the situation is so normal, peace is prevailing there, people are very much satisfied with the action of the administration, then why you are so scared of? And what relief you have distributed? Only 25,000. There are many families, scores of families, they have lost their properties, damaged of couple of lakhs. By only 25,000 you are compensating. So this is all mockery. So that's why they are very much afraid that there are all these misdeeds, failure, it will be further unfolded. That's why they like to suppress our voice, they like to refrain us from visiting the places. This is the thing behind, nothing else. Neither there was no complaint, there was no apprehension on the part of the district police, on the part of the district administration. If so, the DM supposed to should have called me from his own. The same DM who last night who spoke to me over phone, at what time you are reaching, which places you will go. Today also he have not phoned me, he have not called me. Only after I have connected him, then only he told me all this thing. Sir,
let me speak to someone. Who is that someone? This someone is the political boss, and here the DG. They are the conspirators. They are the killer of peace and tranquility in our state. Under their hand, the democracy and our life is now reeling. জিতেন্দ্র চৌধুরী মহোদয় বিস্তৃত বলেছেন, আমি বিস্তৃত বলতে যাচ্ছি না। 12 তারিখে গন্ডাছড়া পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুকে কেন্দ্র করে অত্যন্ত দুঃখজনক এই মৃত্যুর ঘটনা। আমরা ব্যথিত, দুঃখিত এই ধরনের ঘটনার জন্যে। এই মৃত্যুকে কেন্দ্র করে গন্ডাছড়াতে যা ঘটল আপনারা শুনেছেন বিস্তৃত। 12 তারিখ এবং 13 তারিখ প্রায় 250 পরিবার তাদের ঘর বাড়ি, দোকান, তাদের রোজগারের যা সম্বল ছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে। তাদের বাড়িতে যে গরু, ছাগল, হাঁস, মুরগ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এরকম একটা দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য, এই ঘটনা যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমরা আজকে আমাদের পার্টির তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে আমাদের বিধায়ক দল এবং পার্টির নেতৃত্বরা যৌথভাবে সেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু আমরা কি অবস্থার মধ্যে পড়েছি আপনারা শুনেছেন। আমরা যেতে পারিনি। আমাদের বিরোধী দলনেতা বহু ভারতে শুনেছে, আগাম জানিয়ে রওনা হওয়ার আগে এসকর্ট গাড়ি তুলে নিচ্ছে, এসকর্ট পার্টি তুলে নিচ্ছে। কোথায় আছি আমরা? বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে তামাশা চলছে। তারপরে নিরাপত্তা ছাড়াই রওনা হলেন, আবার তারা পিছু ছুটলেন, আমবাসায় গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। যথারীতি আমরা এই গন্ডাছড়ার সীমান্ত পর্যন্ত দাঙ্গাবাড়িতে গেলাম উইদাউট এসকর্ট। আমরা তো শান্তি চাই, সম্প্রীতি চাই, সব অংশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে পারি, যা আমাদের ত্রিপুরার ঐতিহ্য। বারবার ভাঙার চেষ্টা করেছে চক্রান্তকারীরা। সেগুলি প্রতিহত করেই আমরা জাতি, উপজাতি, ধর্ম, বর্ণের মানুষ আমরা একসঙ্গে বসবাস করে অভ্যস্ত। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তারপরও আমরা কিন্তু এই জায়গাটা ঠিক রেখেছি। আমরা সেই আবেদন নিয়েই যাচ্ছিলাম, সেই কথাগুলি বলার জন্য, যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়ানোর জন্য। 250 পরিবার, পরিমল দাস বিস্কাটের এক বাড়িতে 10টা গরু ছিল, 10টা গরুই পুড়িয়ে দিল, শেষ করে দিল। এরকম অসংখ্য ঘটনা। একটা কাপড় নিয়ে যারা ঘর থেকে বেরিয়েছে, কি আছে তাদের? আমাদের ওইখানকার স্থানীয় নেতৃত্বরা খোঁজখবর নিচ্ছে, কার কার বাড়ি পোড়া যাচ্ছে, ক্ষতি হয়েছে, সেগুলি তদন্ত করতে গিয়েছে। এখন যারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে, সেখানে এখন আর দেখা করতে দিচ্ছে না, স্থানীয়দেরও না, আমরা যেতে চাইছি আমাদেরকেও না। এরকম অবস্থা চলছে রাজ্যের। এটা কি সরকার? এটা সুশাসন না দুঃশাসন? এটা জঙ্গলের রাজত্ব চলছে। সুশাসনের কথা বলে এটা দুঃশাসন। এরকম ভাবে মানে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে রাজ্যটা। প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে। আনন্দ মেলার নামে, আনন্দ মেলার যদি পারমিশনই দিয়ে থাকে, নিরাপত্তা কেন থাকবে না?
পুলিশ কেন ব্যবস্থা নেবে না? আনন্দ মেলা থেকেই তো ঘটনা সূত্রপাত, সেখানেই ঘটনা হয়েছে। কোথায় ছিল প্রশাসন? কে পারমিশন দিয়েছে? তাদের এই ব্যর্থতার জন্য আজকে খেসারত দিতে হচ্ছে গন্ডাছড়াবাসীকে, রাজ্যের মানুষকে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও গন্ডাছড়াবাসী, সমস্ত অংশের নাগরিকরা, ক্ষতিগ্রস্ত যারা তারা, শহীদ হয়েছে তাদের পরিবার, তারা আবার শান্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার প্রচেষ্টা তারা গ্রহণ করছে। গোটা রাজ্যের শান্তিপ্রিয় মানুষ সে প্রচেষ্টার সঙ্গে নানাভাবে সহমত পোষণ করছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা সে আবেদন করছি। আমরা সব সময়ই করে এসেছি। বামফ্রন্ট সরকারে থাকার সময়েও সবচেয়ে বেশি গুরুত্ব ছিল শান্তি সম্প্রীতির উপর। এখনো শান্তি সম্প্রীতি না থাকলে কোনো রকমের উন্নয়ন, কোনো রকমের অগ্রগতি হতেই পারে না। এটাকে আগে বজায় রাখতে হবে। এই আবেদন আমরা করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন কোথায়? তাদের ক্ষতিপূরণ কোথায়? কি হচ্ছে? আমরা শুনেছি কিছুটা ঘোষণা করেছে, কিছু ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে, হয়তোবা কিছু করেছে, আমরা তো যেতে পারিনি। আমরা আবেদন করব খুব দ্রুত যাদের ক্ষতি হয়েছে, যা ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ পরিবার, তাকে, এই পরিবারকে রক্ষা করার জন্য সরকার দায়িত্ব নিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা যেন শুরু করতে পারে সে চেষ্টা করতে হবে এবং শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। এই আবেদন গোটা রাজ্যের কাছে